আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা জিপি বা গ্রামীণফোন এই কোম্পানিটার স্টক অ্যানালাইসিস করব। আজকের ভিডিওতে মেইনলি Q3 2024 ডেটা অনুযায়ী এই স্টকটার অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু বেশ কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও দেওয়া আছে। স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম, ইএইচএল, ম্যারিকো, ইবনে সিনা সহ আরও বেশ কিছু কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেওয়া আছে এবং একই সাথে আমরা কিন্তু আরও বেশ কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদের চ্যানেলে পোস্ট করব। তো যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এছাড়াও আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের গ্রুপের বায়োতেও কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। যাই হোক, ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো স্টক বাই বা সেল করার জন্য কোনো পরামর্শ দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। সো আজকে যেই স্টকটার অ্যানালাইসিস করব সেটা টিকার জিপি এবং কোম্পানির নেম গ্রামীণফোন লিমিটেড। এটা 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা স্টক মার্কেটে এ ক্যাটাগরিতে লিস্টেড একটা স্টক এবং এটি টেলিকমিউনিকেশন সেক্টরে লিস্টেড একটা স্টক। আর আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি, সো স্পন্সর বা ডিরেক্টরদের কাছে আছে 90% স্টক এবং ইনস্টিটিউট হোল্ড করছে 6.25%। আর ফরেন হোল্ডিংসে আছে 1% স্টক, পাবলিক হোল্ডিংসে 2.75% স্টক রয়েছে। সো আমরা যদি শুরুতেই তাদের ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সটা দেখি, সো এই স্টকটার বা এই কোম্পানিটার ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 10%, অথরাইজড ক্যাপ 400 কোটি টাকা, আর পেইড আপ ক্যাপ 1350 কোটি টাকা এবং মার্কেট ক্যাপ 42,926 কোটি টাকা। আর এর বাজারে 135 কোটি শেয়ার আউটস্ট্যান্ডিং হিসেবে রয়েছে। তো আমরা যদি এই কোম্পানিটার বেসিক বিজনেস মেট্রিক্সটা দেখি, সেক্ষেত্রে এদের এমপ্লয়ি রয়েছে 1277 জন, আনঅডিটেড পি 10.91 এবং অডিটেড পি 12.99, আর এনএভি 49.39। সো এই স্টকটা এনএভি টু প্রাইস 6.44, দ্যাট মিন্স এই স্টকটা তার এনএভির 6.44 টাইমস মোর রেটে মার্কেটে ট্রেড হচ্ছে। সো তার যদি এনএভি হয় 49.39 টাকা, তার বর্তমান প্রাইস যেহেতু 317 টাকা 90 পয়সা, তো এটা কিন্তু এই 49 টাকার 6 গুণের বেশি বা 6.5 গুণের কাছাকাছি। আমরা যদি এর 52 উইক্স এর প্রাইস রেঞ্জটা দেখি, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা তার 52 উইক্স এর এইটা যদি লো প্রাইস হয় আর এটা যদি হাই হয়, তো সেখানে কিন্তু এই স্টকটা তার 52 উইক্স এর রেঞ্জের মধ্যে মাঝামাঝি একটা জায়গার চাইতে আর একটু উপরের লেভেলে অবস্থান করতেছে, যেখানে তার 52 উইক্স এর লো প্রাইস 221 টাকা এবং 52 উইক্স এর হাই প্রাইস 387 টাকা, আর বর্তমানে স্টকটার প্রাইস 317 টাকা 90 পয়সা। আর এর ইপিএস যদি দেখি, ইপিএস 24 টাকা 49 পয়সা বা 24.5 টাকার মতো। আর এই স্টকটার বর্তমান পি 10.91 এবং এনএভি 49.39, এনএভি টু প্রাইস 6.4x। আর এটার লাস্ট যে কোয়ার্টার সেপ্টেম্বর 2024, এই ডেটা অনুসারেই আমরা এই ভিডিওতে অ্যানালাইসিস করার চেষ্টা করব, যেটা এই স্টকটার জন্য থার্ড কোয়ার্টার এবং এর লাস্ট ইয়ার এন্ড হয়েছিল ডিসেম্বর 2023-এ। তো আমরা শুরুতেই চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় আমরা দেখতে পাচ্ছি এদের টোটাল অ্যাসেট রয়েছে 20,516 কোটি টাকার এবং টোটাল কারেন্ট অ্যাসেট রয়েছে 1,773 কোটি টাকার। আর এই কোম্পানিটার টোটাল লায়াবিলিটিস রয়েছে 14,741 কোটি টাকার, যার মধ্যে কারেন্ট লায়াবিলিটিস রয়েছে 9,721 কোটি টাকা। আর এর টোটাল ডেট রয়েছে 625 কোটি টাকার, টোটাল ইকুইটি রয়েছে 5,775 কোটি টাকার। বর্তমানে এই স্টকটার পিপিতে বরাদ্দ আছে 15,000 কোটি টাকা এবং ইনভেন্টরিতে বরাদ্দ রয়েছে 44 কোটি টাকা। আর এদের রিটেনড আর্নিংস রয়েছে 3,639 কোটি টাকা এবং টোটাল রিসিভেবলস হিসাবে রয়েছে 935 কোটি টাকা। আর এই স্টকটা টোটাল লায়াবিলিটিস এবং ইকুইটি মিলিয়ে রয়েছে 20,516 কোটি টাকা এবং এর কারেন্ট রেশিও 0.1x। দ্যাট মিন্স এই স্টকটার বর্তমানে যেই টোটাল কারেন্ট লায়াবিলিটিস রয়েছে তার তুলনায় তার কারেন্ট অ্যাসেটস 0.1x। তো এইটাতে বোঝা যাচ্ছে যে এদের কিন্তু কারেন্ট লায়াবিলিটিসটা একটু বেশি আছে কম্পেয়ার টু দেয়ার কারেন্ট অ্যাসেটস।
তো এখানে যদি আমরা এই স্টকটার বা এই কোম্পানিটার টোটাল অ্যাসেটসটা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার টোটাল অ্যাসেট কিন্তু টাইম টু টাইম বাড়তেছে এবং লাস্ট 2-3 ইয়ার্সে তার যে গ্রোথ রেটটা সেটা একটু ছোট হয়ে আসছে। এখানে কিন্তু অ্যানুয়ালাইজড করা ডেটা নাই। এখানে সেপ্টেম্বর 2024 পর্যন্ত। সো আমরা আশা করতেছি ইয়ার এন্ডে সেটা আরেকটু বাড়বে এবং আমরা গ্রোথের যে ট্রেন্ডটা সেটা আগের মতোই দেখতে পাবো। আর এইখানে টোটাল লায়াবিলিটিসটা যদি দেখি, সো এই কোম্পানিটার কিন্তু টোটাল লায়াবিলিটিসটাও বাড়তেছে। এটা খুব একটা পজিটিভ দিক না আমাদের জন্য, বা পজিটিভ সাইন না। আর টোটাল ইকুইটি যদি দেখি, এই কোম্পানিটার একটা লম্বা সময় পর্যন্ত অলমোস্ট সেম জায়গায় ইকুইটি ছিল, দেন একটু বেড়েছে পর্যায়ে। আমরা যদি এই কোম্পানিটার কোয়ার্টারলি আর্নিংস ডেটাটা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই কোয়ার্টারের যে সেপ্টেম্বর 2024 যে কোয়ার্টারটা, এই কোয়ার্টারে তাদের রেভিনিউ ছিল ৩,৯৫৩ কোটি টাকা এবং অপারেটিং প্রফিট ছিল ১,৪৪৯ কোটি টাকা আর নেট প্রফিট ছিল ৭৫৫ কোটি টাকা। তো তাদের অপারেটিং প্রফিট মার্জিন 36.66% এবং নেট প্রফিট মার্জিন 19.10%। তো এই নাম্বারটা বেশ ভালো মনে হচ্ছে আমাদের কাছে, কারণ তার নেট প্রফিট মার্জিন 20%-এর কাছাকাছি। সো এটা বেশ ভালো মনে হচ্ছে। এই জায়গাটায় মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটার কিন্তু একটা কম্পিটিটিভ মোডস রয়েছে। আর আমরা যদি এদের রেভিনিউ গ্রোথটা দেখি, লাস্ট ইয়ারের সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় এই বছরের সেপ্টেম্বর কোয়ার্টারে তাদের রেভিনিউ গ্রোথটা মাইনাস ছিল, যেটা ছিল -3.79%, এবং অপারেটিং প্রফিট গ্রোথ ছিল -14.67%। বাট তাতে নেট প্রফিট গ্রোথটা কিন্তু আবার পজিটিভ ছিল, যেটা ছিল 5.08%। এই জায়গাটায় রেভিনিউ গ্রোথটা মাইনাস থাকার পেছনে যেটা দেখা গিয়েছে যে তাদের আসলে লাস্ট কোয়ার্টারে যেহেতু জুলাই মুভমেন্ট এবং বন্যার কারণে কিছু ইস্যু ছিল, সেই কারণে কিন্তু তাদের রেভিনিউ কমে গিয়েছে, এরকমটাই তারা তাদের ব্যালেন্স শিটে উল্লেখ করেছে। তো তাদের কিন্তু রেভিনিউ কমে যাওয়ার পরেও এবং অপারেটিং প্রফিট গ্রোথটা অনেক নেগেটিভ হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু নেট প্রফিট গ্রোথটাকে পজিটিভ করতে পেরেছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইন। এ পর্যায়ে আমরা যদি এই কোম্পানিটার ৯ মাসের বা ৩ কোয়ার্টার মিলিয়ে ডেটা যদি দেখি, দ্যাট মিনস জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোয়ার্টার, এই কোয়ার্টারগুলোর ডেটা দেখি, সো সেক্ষেত্রে তাদের রেভিনিউ ছিল ১২,১০৯ কোটি টাকার এবং যার মধ্যে অপারেটিং প্রফিট ছিল ৪,৬৯৩ কোটি টাকা এবং নেট প্রফিট ছিল ২,৯৫৪ কোটি টাকা। তো তার অপারেটিং প্রফিট মার্জিন দেখতে পাচ্ছি 38.76% এবং নেট প্রফিট মার্জিন 24.40%। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে এইখানে লাস্ট বা বর্তমান যেই কোয়ার্টারটা শেষ হলো, সো ওই কোয়ার্টারের তুলনায় তার ওভারঅল 9 মান্থের কোয়ার্টার অপারেটিং প্রফিট মার্জিনটা বেটার ছিল এবং এটা অবশ্যই একটা ভালো নাম্বার। আর যদি নেট প্রফিট মার্জিনের কথা বলি, সেই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। আর এই কোম্পানিটার যদি ৯ মাসের রেভিনিউ গ্রোথটা দেখি আগের বছরের ৯ মাসের তুলনায়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাদের ৯ মাসের রেভিনিউ গ্রোথ ছিল 2.24%, বাট তাদের অপারেটিং প্রফিট গ্রোথটা কমে গিয়েছে। আমার ধারণা এই জায়গায় যেহেতু অপারেটিং প্রফিট মার্জিন হিউজ পরিমাণ কমে গিয়েছে, সো এই কারণে তাদের এই গ্রোথটাও কমে গিয়েছে। আর তাদের নেট প্রফিট গ্রোথ 6.23%। সো এটা ওভারঅল ভালো একটা নাম্বারই মনে হচ্ছে গ্রামীণফোনের জন্য। তো আমরা এই পর্যায়ে এই কোম্পানিটার অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটাটা দেখব। অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটাতে আমরা ৯ মাসের ডেটাকে নিয়ে অ্যানুয়ালাইজড করেছি। সেই হিসাবে তার রেভিনিউ এক্সপেক্টেড আসতেছে ১৬,১৪৬ কোটি টাকা এবং অপারেটিং প্রফিট ৬,২৫৮ কোটি টাকা আর নেট প্রফিট ৩,৯৩৯ কোটি টাকা। তো তার অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট প্রফিট মার্জিন কিন্তু আগের মতোই থাকবে, কারণ আমরা যেহেতু ৯ মাসের ডেটা ইউজ করে সেটাকে অ্যানুয়ালাইজ করেছি, সো এই দুইটা কিন্তু সেমই থাকবে। বাট আমরা তার ৫ বছরের রেভিনিউ সিজিআর দেখতে পাচ্ছি 2.36%। আর এখানে যদি আমরা ১০ বছরের রেভিনিউ সিজিআর দেখি, যেটা ছিল 4.92%, দ্যাট মিনস প্রতি বছর ইয়ার অন ইয়ার 4.92% করে সে তার বিজনেস গ্রো করেছিল। আমরা যদি তাদের ৫ বছরের নেট প্রফিট সিজিআর দেখি, ৫ বছরের নেট প্রফিট সিজিআর 2.68%, যেটা কিন্তু তার ৫ বছরের রেভিনিউ গ্রোথ বা রেভিনিউ সিজিআর এর কাছাকাছি আছে। আর আমরা যদি তার ১০ বছরের নেট প্রফিট সিএজিআর দেখি, সো ১০ বছরে তার নেট প্রফিট সিএজিআর ছিল 8%, যেটা তার রেভিনিউ সিএজিআর এর চাইতে একটু বেশি। সো বোঝা যাচ্ছে যে তারা আসলে তাদের যে রেভিনিউ গ্রোথ সেটাকে আরেকটু অপটিমাইজ করে সেটা নেট প্রফিটে নিয়ে আসতে পারতেছে, হুইচ ইজ গুড। আর এইখানে যদি আমরা রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডটা দেখি, তো রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার একটা ভালো দিক হলো যে তাদের রেভিনিউটা অনেক বেশি বেড়েছে এরকম না, মোটামুটি একটা পরিমাণ বেড়েছে। বাট সবচেয়ে ভালো দিক যেটা, তারা কিন্তু তাদের কস্ট অফ গুডস সোল্ডকে অনেক কন্ট্রোলে রাখতে পেরেছে, যেটা কিন্তু এই লেভেলটাকে
ক্রস করে নাই। ১০ বছর আগেও যেটা ছিল ২,৯৭২ কোটি টাকা, এখন কিন্তু সেটা ৩,৮২০ কোটি টাকা। সো এই যে এই লেভেলটাকে তাদের রেভিনিউটা যে পরিমাণ বেড়েছে, ওই তুলনায় কিন্তু তাদের কস্ট অফ গুডস সোল্ড বাড়ে নাই, বরং মাঝখানের ইয়ারগুলোতে কমেছিল। এই বছর অ্যানুয়ালাইজড একটু বেশি দেখাচ্ছে, যার মধ্যে সেপ্টেম্বর কোয়ার্টারটাতে জুলাই মুভমেন্ট বা বন্যার কারণে কিন্তু তাদের কস্টটা একটু বেড়ে গিয়েছে বোঝা যাচ্ছে। বাট আমরা যদি আগের বছরের সাথে তুলনা করি, সো ১০ বছর আগে তাদের কস্ট অফ গুডস সোল্ড ছিল ২,৯৭২ কোটি টাকা, যেখানে কিন্তু আগের বছর ছিল ২,৪৪২ কোটি টাকা। সো এইটা একটা কাইন্ড অফ রেয়ার কেস, যেখানে তারা তাদের কস্ট অফ গুডস সোল্ড কমাতে পারতেছে এবং একই সাথে রেভিনিউ বাড়াইতে পারতেছে। তো এটা জিপির জন্য খুবই ভালো একটা ব্যাপার বা খুবই ভালো একটা সাইন। আর আমরা যদি তাদের নেট প্রফিট মার্জিনটা দেখি, নেট প্রফিট মার্জিনে আমরা দেখতে পাচ্ছি যে জিপির নেট প্রফিট মার্জিন মোটামুটি 26.64%-এ পিক ক্রিয়েট করেছিল। আর দেন তাদের নেট প্রফিট মার্জিন কমে যায়, যেটা কিন্তু আসলে কোভিড পরবর্তী সময় ডিসেম্বর 2020-এর পর থেকে। তো তাদের নেট প্রফিট মার্জিন কমে যায়। এখন আবার তাদের নেট প্রফিট মার্জিনটা একটু গ্রো করতেছে, হুইচ ইজ গুড। আমরা এই পর্যায়ে জিপির কিছু রেশিও ডেটা দেখি। তো প্রথমেই দেখব অ্যাসেট টার্নওভার রেশিও। সো অ্যাসেট টার্নওভার রেশিও দেখতে পাচ্ছি 78.7%। দ্যাট মিনস জিপির যে অ্যাসেট রয়েছে সেই তুলনায় সে 78% অ্যাসেট জেনারেট করতে পারতেছে। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার যে জিপি তার অ্যাসেটটাকে মোটামুটি ভালো ইউটিলাইজ করতেছে। বলে রাখা ভালো যে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোর জন্য একটু বেশি অ্যাসেট লাগে, কারণ তারা যেহেতু সারা দেশে সার্ভিস প্রোভাইড করতে হয়। তো সারা দেশে প্রতিটা এলাকায় কিন্তু তাদের টাওয়ার স্থাপন থেকে শুরু করে আরও বেশ কিছু কাজ করতে হয়, যেই কারণে টেলিকমিউনিকেশন বিজনেসগুলোতে কিন্তু অ্যাসেট একটু বেশি লাগে। বাট জিপি কিন্তু সেই হিসাবে তার অ্যাসেটের টার্নওভার রেশিও কিন্তু 78.7%, এটা বেশ ভালো একটা ব্যাপার। আর ইনভেন্টরি টার্নওভার রেশিও যদি দেখি, সেক্ষেত্রে 86.6x। দ্যাট মিনস তার যে ইনভেন্টরি রয়েছে সেইটার সে ৮৬ গুণ টার্নওভার জেনারেট করতে পেরেছে। তো এটাও বেশ ভালো একটা ব্যাপার। এবং রিসিভেবলস টার্নওভার রেশিও যদি দেখি, রিসিভেবলস টার্নওভার রেশিওতে দেখতে পাচ্ছি 17.3x। দ্যাট মিনস এই কোম্পানিটা তার রিসিভেবলস হিসাবে যেই পরিমাণ টাকা পাবে, তার ১৭ গুণ সে টার্নওভার জেনারেট করেছে, বা অন্যভাবে বললে তার টার্নওভারের ১৭ ভাগের ১ ভাগ সে রিসিভেবলস হিসাবে পাবে। সো এটাও বেশ ভালো একটা ব্যাপার। আমরা যদি তার ডেট রেশিওটা দেখি, সো ডেট রেশিও দেখতে পাচ্ছি 3%। দ্যাট মিনস তার যে টোটাল অ্যাসেট রয়েছে সেই তুলনায় তার 3% ডেট রয়েছে। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। এবং তার ডেট টু ইকুইটি রেশিও যদি দেখি, সেটা দেখতে পাচ্ছি 10.82%। দ্যাট মিনস তার যে পরিমাণ ইকুইটি রয়েছে সেই তুলনায় তার 10% বা অলমোস্ট 11% ডেট রয়েছে। সো এই নাম্বারটা একটু হাই, বা রিসেন্টলি তারা কিছুটা লোন নিয়েছে, যেটার কারণ হয়তোবা হতে পারে যেহেতু তারা জিপিফাই নামে একটা সার্ভিস প্রোভাইড করতেছে। এছাড়াও কিন্তু তারা 5G এক্সপান্ড করার জন্য বা 5G সেবা প্রদান করার জন্য নিজেদেরকে রেডি করতেছে। সো এইসব কারণে হতে পারে যে তাদের কিছু লোন নেওয়া হয়েছে। বাট আশা করব সামনের দিনগুলোতে এই নাম্বারটা কমে আসবে। আর তার যদি ডেট কভারেজ রেশিও দেখি, যেটা দেখতে পাচ্ছি 12.42। দ্যাট মিনস তার 12 টাকা 42 পয়সা অপারেটিং প্রফিটের এগেনস্টে তার 1 টাকা ইন্টারেস্ট পে করতে হচ্ছে। সেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার বা বেশ ভালো একটা নাম্বার, যেখানে কিন্তু তার পিয়ার কোম্পানি রবিকে প্রতি 4 টাকায় 1 টাকা ইন্টারেস্ট পে করে দিতে হয়। সো এইখানে কিন্তু জিপির একটা বেশ ভালো একটা আপসাইড রয়েছে, বোঝাই যাচ্ছে। আর আমরা যদি ক্যাপেক্স টু রেভিনিউ দেখি, জিপি কারেন্ট ইয়ারে তার রেভিনিউর 13.1% ক্যাপেক্সে খরচ করেছে। এবং তার ক্যাপেক্স টু নেট প্রফিট রেশিও যদি দেখি, সো জিপি নেট প্রফিটের 53.69% ক্যাপেক্সে খরচ করেছে। এইটা টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোর জন্য একটু স্বাভাবিকই, কারণ তাদের আসলে প্রচুর পরিমাণ ক্যাপেক্সে খরচ করতে হয়, তাদের নেটওয়ার্ক কভারেজ বাড়াইতে হয়। এইসব কারণে কিন্তু তাদের ক্যাপেক্সে খরচ বেশি করতে হয়। এটা আসলে খুব অরিড হওয়ার মতো কিছু না। আর জিপির যদি আমরা আরওএ দেখি, রিটার্ন অন অ্যাসেট, সেক্ষেত্রে জিপি তার অ্যাসেটের 19.2% রিটার্ন জেনারেট করতে পারতেছে, এবং রিটার্ন অন ইকুইটি বা আরওইতে সে 68.22% রিটার্ন জেনারেট করতে পারতেছে। দ্যাট মিনস তার যে ইকুইটি রয়েছে সেইটার 68.22% সে রিটার্ন জেনারেট করতে পারতেছে। এবং আরওসিতে সে 71.2% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করতে পারতেছে। আর আরওআইসি বা রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, সো তার যে পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করা হয়েছে সেটার উপর সে 61.55% রিটার্ন জেনারেট করেছে। সো এই তিনটাই বেশ ভালো একটা নাম্বার বোঝাই যাচ্ছে। জিপি তার ইনভেস্টরদের বা তার যে শেয়ার হোল্ডার রয়েছে তাদের যে অ্যাসেট বা ইকুইটি রয়েছে সেটার উপর কিন্তু সে বেশ ভালো পরিমাণ একটা রিটার্ন জেনারেট করতে পারতেছে। এটা কিন্তু তার বিজনেসের একটা পজিটিভ সাইড এবং তার কম্পিটিটিভ মোডসের একটা দিক ইন্ডিকেট করতেছে।
তো আমরা যদি তাদের অ্যাসেট টার্নওভার রেশিওটা দেখি, জিপি তাদের অ্যাসেট টার্নওভার রেশিওটা একটা সময় অনেক বাড়তেছিল, দেন এখন আবার কিছুটা কমে যাচ্ছে। বাট আমরা আশা করব সামনের দিকে তার অ্যাসেট টার্নওভার রেশিও আবার বাড়বে। এবং তার আরওই যদি দেখি, আরওই কিন্তু একটা সময়ে বেশ ভালো ছিল, যেটা কিন্তু 90% ছিল অলমোস্ট। এবং সেটা ডিসেম্বর 2019-এর পর থেকে কমতেছিল, বাট বর্তমানে যেই অ্যানুয়ালাইজ ডেটাটা আছে সেটা মনে হচ্ছে যে গত বছরের তুলনায় এই বছর তার আরওইটা একটু বাড়বে। এবং আমরা আশা করব এখান থেকে সে আবার আপার ট্রেন্ডের একটা ট্রেন্ড চালু করবে এবং সেটা সে কন্টিনিউ করবে। যাই হোক, আমরা এখন জিপির ক্যাশ ফ্লো অ্যানালাইসিসটা একটু দেখব। সো ক্যাশ ফ্লো অ্যানালাইসিস যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জিপির পার শেয়ারে ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে 26 টাকা 26 পয়সা, যেটা কিন্তু তার কারেন্ট প্রাইস 317 টাকা 19 পয়সা ধরে ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল আসে 12.1x। এবং তার ডিভিডেন্ড পে আউট রেশিও 137.41%। দ্যাট মিনস তার যে নেট প্রফিট আছে সেটার কিন্তু 137% বা 137% সে কিন্তু ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছে, বা তার নেট প্রফিটের চাইতে বেশি ডিভিডেন্ড সে পে করেছে, এটাই কিন্তু মিন করতেছে। আর আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিওটা দেখি, সো ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও 114.52%, এটাও মিন করতেছে তার যেই ফ্রি ক্যাশ ফ্লো তার চাইতে বেশি সে ডিভিডেন্ড পে করেছে। তো এখানে আমরা যদি 5 বছরের ডিভিডেন্ড সিএজিআরটা দেখি, 5 বছরে ইয়ার অন ইয়ার জিপি তার ডিভিডেন্ড বাড়িয়েছে 9.07%। এবং 10 বছরের ডিভিডেন্ড সিএজিআর যদি দেখি, সেটা দেখতে পাচ্ছি 8.44%। দ্যাট মিনস গত 10 বছর ইয়ার অন ইয়ার জিপি তার ডিভিডেন্ড বাড়িয়েছে 8.44%। আর আমরা যদি 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআরটা দেখি, 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর দেখতে পাচ্ছি -3.76%। কারণ ডিসেম্বর 2019-এ তার যে ফ্রি ক্যাশ ফ্লো ছিল সেইটার তুলনায় কিন্তু এই বছর তার ফ্রি ক্যাশ ফ্লো কমে গিয়েছে। তো এখানে অ্যানুয়ালাইজড ডেটা দেয়া নাই, বাট আমরা আশা করব যে জিপি তার ফ্রি ক্যাশ ফ্লো অ্যানুয়ালাইজড ডেটাতে আর একটু বাড়বে। যদিও সেটা 5 বছরের তুলনায় হয়তো মাইনাসই থেকে যাবে, কারণ ডিসেম্বর 2019-এ তার ফ্রি ক্যাশ ফ্লো বেশ ভালো একটা নাম্বার ছিল। আর 10 বছরের তুলনায় যদি ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর দেখি, যেটা দেখতে পাচ্ছি 7.26%। দ্যাট মিনস গত 10 বছর ইয়ার অন ইয়ার অ্যাভারেজ 7.26% করে জিপি তার ফ্রি ক্যাশ ফ্লো বাড়িয়েছে। তো এখানে আমরা ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট যদি দেখি, আর দেখতে পাচ্ছি যে জিপি কিন্তু তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট ক্রমাগতভাবে বাড়িয়ে চলেছে। এবং লাস্ট ইয়ারে ডিভিডেন্ড সংকট বা বিভিন্ন কারণে জিপি অনেকটাই কম ডিভিডেন্ড পে করেছে, যেটা কিন্তু এই বছর অলরেডি ইন্টারিম ডিভিডেন্ড দিয়ে সে কিন্তু আগের জায়গাটা অনেকটাই মেকআপ করে দিয়েছে, এবং সামনে হয়তো আরও বেশি পে করে সেটাকে আরও মেকআপ করবে। তো আমরা যদি এখানে ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, দেখতেই পাচ্ছি যে 100%-এর আশেপাশে সে ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করতেছিল। দেন আসলে লাস্ট ইয়ারে যখন ডলার সংকটের কারণে সে কিন্তু 27.49% ডিভিডেন্ড পে আউট মেনটেন করেছে। তারপর এই বছর কিন্তু আবার অলরেডি 137% ডিভিডেন্ড পে আউট মেনটেন করছে। আর এইখানে যদি আমরা ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পেইডটা দেখি, তো সে যে ডিভিডেন্ড পে করেছে সেটা কিন্তু মোটামুটি সব সময় বা ওভারঅল অ্যাভারেজ টাইমে কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লো সেটাকে কভার করেছে। এই বছরটা সেটা কভার করতেছে না, বাট অ্যাভারেজ সেটা কিন্তু অলওয়েজই কভার করেছে, দুই একটা বছর বাদে। তো আমরা আশা করব যে সামনের দিনগুলোতে বেশি ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করে এই বছরেরটাও হয়তো কভার করবে। বাট এই বছরটা যদি কভার নাও করে তাও সমস্যা নেই, কারণ আগের বছর কিন্তু সে যে পরিমাণ ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করেছে তার চাইতে অনেক কম ডিভিডেন্ড পে করেছে। যাই হোক, আমরা জিপির ব্যালেন্স শিট অ্যানালাইসিস করলাম এবং ইনকাম স্টেটমেন্ট অ্যানালাইসিস করলাম, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করলাম। এ পর্যায়ে আমরা জিপির কয়েকটা ভ্যালুয়েশন করব। সো শুরুতেই আমরা আসি, আমরা শুরুতেই ভ্যালুয়েশন করব ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে জিপির যে পরিমাণ ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট, সেইটা প্রতি বছর বছর কেমন বেড়েছে আগের বছরের তুলনায়, সেটা এখানে নেওয়া আছে। তো আমরা এখানে এই যে সবগুলা গ্রোথ রেট এইগুলাকে নিয়ে অ্যাভারেজ করেছি, যেটা আমরা পেয়েছি 37.84%। আর এইখানে আমরা ডিসকাউন্ট রেট ধরেছি 12.78%, যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। আর তার জন্য টোটাল শেয়ারস আউটস্ট্যান্ডিং রয়েছে 135 কোটি। তো আমরা এখানে অ্যাভারেজ গ্রোথ রেট পাচ্ছি 37.84%। আমরা এই পরিমাণ ডেটা নিব না, বাট আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিপির কিন্তু ডিভিডেন্ড সিএজিআর 9.70% লাস্ট 5 ইয়ার্সের। বাট এটা যেহেতু আসলে 9.07%, এটা যেহেতু আসলে মেইনলি কারেন্ট ইয়ারের উপর বেস করে ক্রিয়েট করা। সো কারেন্ট ইয়ারে কিন্তু সে আগের বছরের ডিভিডেন্টও পে করতেছে, সেই হিসাবে কিন্তু এই নাম্বারটাও আমরা নিব না। আমরা এই নাম্বারের চাইতে আর একটু ছোট একটা নাম্বার নিব, যেটা হয়তো 9%, যেহেতু তার বর্তমানে 5 ইয়ার্স সিএজিআর আছে, আমরা চাইলে সেটাকে হয়তো 6% নিতে পারি জিপির জন্য। আমরা যদি 6% ধরি, তার
গ্রোথ রেট অ্যাভারেজ নেক্সট 10 ইয়ার্সের জন্য। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জিপির ইন্ট্রিনসিক ভ্যালু দাঁড়ায় 470 টাকা, এবং যেটা 47% আন্ডার ভ্যালুড। আমরা যদি এই জিনিসটাকে বা এই নাম্বারটাকে আরেকটু কমিয়ে ধরি, গ্রোথ রেটটাকে যদি 5% ধরি, সেক্ষেত্রে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসে 405 টাকা, যেটা 27% আন্ডার ভ্যালুড রয়েছে আমাদের হিসাবে। যাই হোক, আমরা এই জায়গাটায় একটু কনজারভেটিভই থাকবো। আমরা আপাতত 5% নিয়ে হিসাবটা করি। তো এরপর আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেল বা ডিসিএফ মডেলে তার ভ্যালুয়েশনটা করব। তো ডিসিএফ মডেলেও যদি আমরা তাকাই, এখানে ফ্রি ক্যাশ ফ্লোর যে গ্রোথটা সেটা নেওয়া হয়েছে এবং সেটার অ্যাভারেজ করা হয়েছে। অ্যাভারেজ গ্রোথ রেট আমরা পেয়েছি 18.96%, এবং তার পারপেচুয়াল গ্রোথ রেট ধরা হয়েছে 3%, আর ডিসকাউন্ট রেট ধরা হয়েছে 12.78%, যেটা 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। আর আমরা যদি এইখানে তার অ্যাভারেজ গ্রোথ রেট যেহেতু এসেছে 18.96%, এবং এইখানে ফ্রি ক্যাশ ফ্লোতে আমরা ফ্রি ক্যাশ ফ্লো ডেটাতেও তার যে ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর সেটাতে আমরা -3.76% পাচ্ছি। বাট আমরা আশা করতেছি সামনের দিনগুলোতে তার ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথটা বাড়বে, কারণ এইখানে আমরা বেশ কয়েকটা বছরে দেখতে পারি যে কিছুটা কম থাকলেও আবার একটা বছরে বড় একটা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করে জিপি সেটা পুষিয়ে দেয়। সো আমরা আশা করতেছি যে এইখানে অ্যাভারেজ তার নেক্সট 10 ইয়ার্স ফ্রি ক্যাশ ফ্লো অ্যাভারেজ থাকবে হয়তো 3%। আমরা যদি 3% ধরি, সেক্ষেত্রে আমরা জিপির ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 351 টাকা, যেটা বর্তমান প্রাইস 317 টাকা 90 পয়সার এগেনস্টে 10.49 বা 10.5% আন্ডার ভ্যালুড রয়েছে। এ পর্যায়ে আমরা আরও একটা ভ্যালুয়েশন মডেলে তার ভ্যালুয়েশন করব, যেটা রিসিডুয়াল ইনকাম মডেল। তো রিসিডুয়াল ইনকাম মডেলেও আমরা যদি তার এইখানে নেট প্রফিটের গ্রোথ রেটটা দেখি, সো নেট প্রফিটের গ্রোথ আমরা এখানে পেয়েছি আগের বছরের তুলনায়, যেটাকে নিয়ে অ্যাভারেজ করা হয়েছে, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি 8.65%, এবং তার যেই অ্যাভারেজ ইকুইটি গ্রোথ রেট সেটা আমরা পাচ্ছি 8.71%, আর এইখানে ডিসকাউন্ট রেট ধরা হয়েছে 12.78%, আর পারপেচুয়াল গ্রোথ রেট 3%। তো এখানে যদি আমরা নেট প্রফিট গ্রোথ রেটটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা অ্যানুয়ালাইজড একটা নেট প্রফিট গ্রোথ রেটে পেয়েছি জিপির তার 5 বছর লাস্ট 5 ইয়ার্সের নেট প্রফিট গ্রোথ রেট 2.68%। বাট জিপি যেহেতু বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছে এবং তার বিজনেসে কিছু মেট্রিক্স বা ট্যাক্সের কিছু ইস্যুস যেহেতু এখন সলভ হবে, এছাড়াও সে জিপি 5 বা আরও বিভিন্ন প্রোডাক্ট যেহেতু নিয়ে আসতেছে, সো আমরা আশা করতেছি সামনের দিকে তার নেট প্রফিটটা আর একটু ভালো আসবে। সেক্ষেত্রে এইখানে যেহেতু আমরা পেয়েছি 2.68%, সো আমরা ধরে নিচ্ছি যে নেক্সট 10 ইয়ার্স অ্যাভারেজ জিপির গ্রোথ রেটটা হবে 5%। আর ইকুইটি গ্রোথ রেট আমরা যদি ধরে নেই যে জিপি আসলে তার যতটুকু এক্সপ্যান্ড করার অলরেডি ততটুকু বা অলমোস্ট ততটুকু এক্সপ্যান্ড করে ফেলেছে, তো আমরা ইকুইটি গ্রোথ রেটটা অনেক বেশি বা অনেক ভালো আসবে সামনের দিকে এরকমটা এক্সপেক্ট করতেছি না। সেই হিসাবে আমরা এই 8%-এর হাফ করে ধরবো, 4% ধরতেছি। সেই হিসাবে জিপির ইন্ট্রিনসিক ভ্যালু আসে 325 টাকা 98 পয়সা, যেটা বর্তমান প্রাইস 317 টাকা 90 পয়সার এগেনস্টে 2.54% আন্ডার ভ্যালুড রয়েছে। যাই হোক, আমরা যেই তিনটা ভ্যালুয়েশন মডেলে তার ভ্যালুয়েশন করেছি এগুলোর একটা ওভারভিউ দেখে নিই। সো আমরা প্রথমে ডিসিএফ মডেলে ভ্যালুয়েশন করেছি, যেখানে আমরা ভ্যালুয়েশন পেয়েছি 351 টাকা 25 পয়সা। তারপর আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশন করেছি, যেটাতে আমরা ভ্যালুয়েশন পেয়েছি 405 টাকা 82 পয়সা, এবং রিসিডুয়াল ইনকাম মডেলে আমরা পেয়েছি 325 টাকা 98 পয়সা। তো এই তিনটাকে যদি আমরা অ্যাভারেজ করি, এই তিনটার অ্যাভারেজ আমরা পাচ্ছি 361 টাকা। সো জিপি বর্তমানে এই তিনটা ভ্যালুয়েশন মডেলের অ্যাভারেজে আমরা দেখতে পাচ্ছি যে জিপি বর্তমান প্রাইস 317 টাকা 90 পয়সার এগেনস্টে 13.5% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এ পর্যায়ে আমরা টেকনিক্যাল চার্টে জিপির অবস্থানটা একটু দেখে নেব। সো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে 5ই আগস্ট সরকার পতনের পর জিপির দাম কিন্তু অনেক বেড়ে যায়, তারপর জিপি একটা মোটামুটি এখন একটা লেভেলে এসে কনসলিডেট করতেছে। তো আমরা এইখান থেকে তার যে প্রাইস, এইখান থেকে রিসেন্ট যে হাই, সেইখানেও দেখতে পাচ্ছি যে একটা আপসাইড রয়েছে 20%-এর মতো অলমোস্ট। আর তার যদি আসলে লং টার্ম বা লং টাইমের যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই লেভেলটাতেই একটা লং টাইম রেজিস্ট্যান্স রয়েছে, এবং এই লেভেলের পরে এইখানে আর একটা রেজিস্ট্যান্স রয়েছে তার জন্য। তো এই লেভেলে যদি জিপি যায়, বর্তমান প্রাইসের চাইতে 20%-এর মতো একটা গ্যাপ রয়েছে। আর এইখানে কিন্তু আরেকটা জিনিস যদি আমরা দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু বুলিশ ফ্ল্যাগের মতো একটা প্যাটার্ন জিপির মধ্যে দেখা যাচ্ছে। তো যেটাকে হয়তো আমরা এইভাবে ড্র করতে পারি। সো এই লাইনটাকে যদি আমরা ক্লোন করি, তো ওভারঅল কিন্তু দেখতেই পাচ্ছেন যে বুলিশ ফ্ল্যাগের মতো একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, বাট আমি এক্স্যাক্টলি এই
প্যাটার্নটা মিলাইতে যাব না। বাট স্টিল আমরা যদি প্যাটার্নের ব্যাপারটা বাদও দেই, সেক্ষেত্রে বর্তমানে এই প্রাইসটাতে যেহেতু জিপি কনসলিডেট করতেছে, সেক্ষেত্রে হয়তো এই জায়গাটার থেকে আমরা উপর লেভেলে বা উপরে যে এই রেজিস্ট্যান্স রয়েছে সেই লেভেলে 20%-এর মতো একটা আপসাইড পাচ্ছি। আর এছাড়াও যদি আরো উপরের লেভেলে বা উপরের যে রেজিস্ট্যান্স গুলো আছে, সো ওই লেভেলে যদি যায়, সেক্ষেত্রে হয়তো 50%-এর মতো আপসাইড দেখা যাচ্ছে। এটা টেকনিক্যাল পার্সপেক্টিভে, বা বাজারে যদি বুল রান আসে সেক্ষেত্রে এটা হলেও হতে পারে। যাই হোক, এই ছিল আমাদের জিপির অ্যানালাইসিস। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তারা কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।